আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। অনার নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে অনার X7B। এই ফোনটি অফিসিয়ালি আমাদের কাছে ফোনটি অনেক দিন ধরে রয়েছে, প্রায় 2 মাসের মতো হবে। সো এই 2 মাস ইউজ করার পর আমাদের এই ফোনটার ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ভালো দিক খারাপ দিক আমরা যা যা পেয়েছি তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মোবাইলটার আনবক্সিং এর কথা বলতে গেলে ফোনটা আমরা বক্স আকারে পাইনি, তবে মোবাইলটার বক্সে অন্যান্য ফোনের বক্সের মতোই ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টরের পাশাপাশি 35 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এই ফোন, এবং সেই সাথে এই মোবাইলটাও থাকবে এই বক্সের ভিতরে। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি এই মোবাইলটার রিয়ার প্যানেলে এক ধরনের গ্লিটারি ফিনিশিং দেওয়া রয়েছে, যেটা আউটডোরে ইউজ করার সময় হাতে নিয়ে দেখলে বেশ সুন্দর লাগে। তার পাশাপাশি রিয়ার প্যানেলে দুইটা বিশাল ক্যামেরা হাউসের ভিতরে 3টা ক্যামেরা রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেলের। এছাড়াও মোবাইলটার নিচের দিকে রয়েছিল অনারের ব্র্যান্ডিং করা। যাই হোক, 6.8 ইঞ্চি ডিসপ্লে থাকা এই ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 199 গ্রাম। মোবাইলটা বেশ বড় সড়ো হলো, ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে এবং বেশ স্লিম হওয়ার কারণে ফোনটা আমরা সিঙ্গেল হ্যান্ডে ওভারঅল কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। তবে একদম 100% কমফোর্টেবলের জন্য অ্যাকচুয়ালি ফোনটা আপনার দুই হাতেই ইউজ করতে হবে। যাই হোক, আমার কাছে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো ফ্লোয়িং সিলভার। এই মোবাইলটার কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, ফিঙ্গার টাচ করার সাথে সাথেই আনলক করেও ফেলে। সেই সাথে মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 26টি সেন্সরস রয়েছে। এই মোবাইলটা হলো 4G সাপোর্টেড ফোন। এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল Android 13 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছিল অনারের ম্যাজিক ওয়েস 7.2। তার পাশাপাশি এই ফোনটাতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। এবং এই মোবাইলটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ইউআই। দুই একটা নেসেসারি অ্যাপস বা ব্লটার রয়েছে, সেগুলো চাইলে আপনারা ডিলিট করে দিতে পারবেন। এবং ইউআই কমফোর্টের কথা যদি বলতে চাই, কোনো ধরনের কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ আমরা ফোনটার ইউআই ইউজ করতে যাই পাইনি। আর অনারের ইউআই যথেষ্ট প্রিমিয়াম লেভেলের ইউআই, সো এগুলো নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। তবে Android 14 ভার্সন দিয়ে যদি এই ফোনটা আসতো অপারেটিং সিস্টেম হিসাবে, তাহলে বেশি ভালো হতো। দেন এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তার পাশাপাশি আরেকটি ক্যামেরা হলো 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার পর ছবির কালার টোনের কথা বলতে গেলে কালার ডিটেলসে আমরা বেশ ঘাটতি দেখা পেয়েছি, তবে কালার অ্যাকুরেসি মোটামুটি ঠিকঠাক ছিল। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলেছি তখন ডাইনামিক রেঞ্জ ওভারঅল ঠিকঠাক ধরে রাখতে পারছিল এবং এজ ডিটেকশনও ঠিকঠাক ছিল। তবে আরেকটু ভালো কালার ডিটেলস প্রোভাইড করতে পারলে বা আরেকটু বেশি স্যাচুরেটেড হলে ছবিগুলো দেখতে একটু বেশি ভালো লাগতো। দেন মোবাইলটিতে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। আমি যদি প্রাইস বিবেচনা চিন্তা করি, অ্যাটলিস্ট 60 fps এ ভিডিও শুট করা অথবা 4K 30 fps এ ভিডিও শুট করার অপশন থাকলে ভালো হতো। এবং ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ওভারঅল বাজেট বিবেচনায় মোটামুটি লেগেছে। আর এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের 2 অ্যাপারচার দিয়ে আসা সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ওঠে। আর একটু ভালো মেগাপিক্সেল থাকলে হয়তো বা আমরা একটু ভালো ডিটেলস পেতাম বা একটু কালার টোনটা একটু নাইস আসতো। তবে পোর্ট্রেট মোডে ওভারঅল লাইট কন্ডিশনে বেশ ভালোই ডাইনামিক রেঞ্জ সহ নাইসলি এজ ডিটেকশন ধরে ছবি তুলতে পারছিল। সেই সাথে এই মোবাইলটিতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট হচ্ছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটিতে স্টেরিও স্পিকার থাকার কারণে সাউন্ডের পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। সাউন্ডের ক্লিয়ারিটি যথেষ্ট ভালো ছিল, লাউডনেসও ঠিকঠাক ছিল, 100% ভলিউম আমরা ডিস্টরশনে দেখা পাইনি। তার পাশাপাশি সাউন্ডের বেইজ এবং ক্রিসপিনেসও একদম ব্যালেন্স ছিল। ওভারঅল স্পিকারটা আমার কাছে এই ফোন বিবেচনায় ভালোই লেগেছে। দেন এই মোবাইলটিতে রয়েছিল 6000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 35 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই ফোনটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে এই 35 ওয়াটের চার্জার দিয়ে। তবে ফোনটা একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 2 দিনের থেকে কিছুটা কম, 1.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি হালকা পাতলা, যখন আমরা বেসিক ইউজ করছি, মানে খুব একটা এক্সট্রিম ইউজ না করলে। তার পাশাপাশি যখন আমরা একটু এক্সট্রিম ইউজ করেছি, হয়তো বা মোবাইল ডাটা দিয়ে লং টাইম গেম প্লে করেছি বা ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম মতো চার্জ ব্যাকআপ পেয়েছিল 9 ঘন্টার মতো। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপি হিসেবে রয়েছিল অ্যাড্রিনো 610। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,19,354 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেম প্লে পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি গেমসটা আমরা প্লে করেছি, খুব একটা ভালো গ্রাফিক্স সেটিংয়ে না খেলা গেল গেমিং পারফরমেন্স যথেষ্ট স্টেবল ছিল 8GB র্যাম থাকার কারণে। তার পাশাপাশি আমরা যখন হেভি গেম প্লে করেছি ফোনটা হালকা হিট হলো
যখন হিট হয় তখন কোনো ধরনের কোনো ল্যাগিং ইস্যুসটা পাবজি গেমসটা খেলে এই ফোন থেকে আমরা পাইনি। তবে ফোনটাতে যদি আরেকটু ভালো গ্রাফিক সেটিংয়ে পাবজি গেমস খেলা যেত তাহলে আমরা একটু ভালো লাগতো। তার পাশাপাশি অ্যাসফানাইন গেমসটা খেলেছি এই ফোনে, কালার অ্যাকুরেসি যথেষ্ট ঘাটতি পেয়েছি। Adreno 610 এই জিপিইউটা যেসব প্রসেসর রয়েছে সেসব প্রসেসরে গেমসগুলো খেলতে গেলে অ্যাকচুয়ালি কালার অ্যাকুরেসির ঘাটতি পাই। সো এই ফোনটা তো সিমিলারলি প্রবলেমটা পেয়েছি, বাট এছাড়া গেম প্লেতে কোনো প্রবলেম ফেস করি নেই। সেই সাথে এই ফুটবল গেমসটা আমরা বেশ নাইসলি গেম প্লে করতে পেরেছি, বাট কালার অ্যাকুরেসিটা যদি একটু ভালো হতো তাহলে গেম প্লে করে এই ফুটবল গেমসটা আমাদের আরও বেশি ভালো লাগতো। দেন এই মোবাইলটি রয়েছিল 6.8 ইঞ্চি সাইজের IPS TFT প্যানেলের ডিসপ্লে এবং সাথে আরও রয়েছিল 90 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2412/1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 389 PPI। এবং এই মোবাইলটা যখন আমরা আউটডোরে ইউজ করতে গিয়েছি কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি, বিকজ এই ফোনটার পিক ব্রাইটনেস হলো 850 নিটস। যদি আরেকটু বেশি হতো 1000 বা 1100 নিটস হতো তাহলে হয়তো ওভারঅল আরেকটু বেশি আলো পেতাম। ইনফ্যাক্ট ছবি তোলার সময় আমাদের আরেকটু বেশি কমফোর্টেবল লাগতো। এবং এই মোবাইলটিতে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট নেই, L3 সাপোর্ট রয়েছে এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 সেলফি ক্যামেরা। এবং ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়ার কথা যদি বলতে চাই, চিন এরিয়াটা স্লাইটলি একটু মোটা মনে হচ্ছে আমার কাছে এই প্রাইস বিবেচনার এই ফোন হিসেবে। দেন এই মোবাইলটা 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়, যার র্যামের টেবিল রিডার 4X এবং স্টোরেজটা হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 23,999 টাকা। এবার চলুন আমরা জেনে এই ফোনটা ইউজ করতে যাই আমাদের কি কি ল্যাকিংস পেয়েছি এবং তার পাশাপাশি কি কি ভালো দিক ছিল তাই আপনাদের কাছে তুলে ধরবো। এই মোবাইলটা বেশ ভালো কিছু দিক থাকলেও ডিসপ্লেটা আমার কাছে বেশ ল্যাকিংস মনে হচ্ছে। যেমন এই ফোনটাতে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট নেই, L3 সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি TFT প্যানেলের ডিসপ্লে পরিবর্তে যদি AMOLED প্যানেলের ডিসপ্লে হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। তার পাশাপাশি ডিসপ্লে ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট কম, আরেকটু বেশি ব্রাইটার হলে আরেকটু বেশি ভালো হতো। এবং সেই সাথে ফোনটা সেলফি ক্যামেরাটা কিন্তু 8 মেগাপিক্সেলের জায়গায় যদি 16 মেগাপিক্সেল হতো, প্রাইস বিবেচনায় এটা ওভারঅল ঠিকঠাক লাগতো আমাদের কাছে। এবং সেই সাথে এই ফোনটাতে যেই প্রসেসরটি ইউজ করা হচ্ছে সেই প্রসেসরের পরিবর্তে যদি আরেকটু ভালো মানের প্রসেসর ইউজ করা হতো তাহলে বাজেট বিবেচনা একটা ওভারঅল সব দিক থেকে বেস্ট স্টিল হতো। বাট স্টিল এই ফোনটা যথেষ্ট ভালো কিছু দিক রয়েছে। তার মধ্যে এই ফোনটার নাম্বার 1 যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হলো এই ফোনটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি 35 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। সো আপনি অনেক লং টাইম যেমন চার্জ ব্যাকআপ পাবেন, তার পাশাপাশি কিন্তু খুব দ্রুত আবার ফোনটা চার্জও করতে পারবেন। সেই সাথে ফোনটার স্টেরিও স্পিকারের সাউন্ডের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। সো আপনি যখন সাউন্ড দিয়ে কোনো মুভিস দেখবেন বা গান শুনবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেন সবচেয়ে স্ট্রং বিষয় এই ফোনে সেটা হলো ইউআই। অনার ইউআই তো নর্মাল অন্যান্য যে কোনো ফোনের ইউআই থেকেই যথেষ্ট ভালো। সো এই ফোনের ইউআইটা অনেকই কমফোর্ট, আপনি মানে একদম কমফোর্টেবলভাবে হেভি ইউজ করতে পারবেন, লং টাইম ইউজ করতে পারবেন। ল্যাগ ট্যাগের ইস্যুস যেমন আমরা পাই নাই আপনারাও আশা করি পাবেন না। তার পাশাপাশি ফোনটার গেমিং পারফরমেন্স আমি অনেক বেশি ভালো না বললেও মোটামুটি যে গেমসগুলো খেলা যায় ভালোই খেলা যায়। তবে গ্রাফিক্স কোয়ালিটিটা যদি আরেকটু ভালো হতো তাহলে গেম প্লে করে আমাদের আরেকটু বেশি ভালো লাগতো। আর মেইন ক্যামেরাদের ছবি তোলা আমাদের কাছে ওভারঅল যথেষ্ট ভালোই লেগেছে। ইনফ্যাক্ট জুম করে ছবি তুলেছি, সেগুলোর ডিটেলস আমি মনে করি ঠিকঠাক আছে। সো এখন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে। যারা মেইনলি প্রচুর ফোনে কথা বলেন, অনলাইনে ক্লাস করেন, অনলাইনে মিটিং টিটিং করেন, লং টাইম চার্জ ব্যাকআপ প্রয়োজন, হালকা পাতলা ফটোগ্রাফি করেন, খুব একটা গেম না খেলেন, তাদের জন্য আমি মনে করি 20 থেকে 25,000 টাকার মধ্যে অফিসিয়ালি Honor X7B ওয়ান অফ দ্য গুড চয়েস। বাকিটা অবশ্যই আপনার চয়েস। যেই ফোনই কিনেন না কেন একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে দেন ডিসিশন নিয়ে তারপর মোবাইল কিনুন। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো Honor X7B অর্থাৎ এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।